দেখো, আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করছি। তাই ইলেকট্রনিক কনফিগারেশন করতে গিয়ে আমরা আউটবাউ নীতি আলোচনা করেছি, সেখানে আমরা হুনস রুল আলোচনা করেছি, পাউলির অপবর্জন নীতি আলোচনা করেছি এবং সেখান থেকে দেখিয়েছি যে একটা কক্ষকে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে এবং ইলেকট্রন দুটো কি থাকতে পারে না, অপোজিট স্পিনে থাকতে পারে। কেন সেটা ব্যাখ্যাও আমরা করেছি। এইবার দেখো যে ইলেকট্রন ফিলিং গুলো কেমন করে হয় এবং নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ক্যালকুলেশন করতে এবং ম্যাগনেটিক মোমেন্ট। কারণ বলেছিলাম ইলেকট্রন যখন এককভাবে থাকবে তাদের তো একটা ঘূর্ণন থাকবেই, হয় ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, যাই হোক না কেন। তা ঘূর্ণন যদি থাকে তাহলে তারা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলে তাতে একটা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হবে। সুতরাং একটা এলিমেন্ট তার যদি বলা হয় ম্যাগনেটিক মোমেন্ট কত হবে, সেইটা জানার জন্য আমাকে বুঝতে হবে যে ম্যাগনেটিক মোমেন্টটা সৃষ্টি হয় কাদের জন্য, না আনপেয়ার্ড ইলেকট্রনের জন্য। তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন বার করার জন্য আমার প্রথমে কি করতে হবে না, প্রথমে ইলেকট্রনিক কনফিগারেশন। ধরো আমি বললাম অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 8, তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p4। এখন দেখো এইখানে এস কক্ষকে দুটো করে ইলেকট্রন রয়েছে, সেই ইলেকট্রন দুটো নিশ্চিতভাবেই কি রয়েছে, অপোজিট স্পিনে রয়েছে। সুতরাং তাদের নিট ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে 0। সমস্যা হচ্ছে পি কে নিয়ে। পি এর কটা কক্ষক, সমশক্তি সম্পন্ন 3টে কক্ষক রয়েছে, px py pz। এইবার 4টে ইলেকট্রন, এই ইলেকট্রনটাকে দেওয়ার সময় একটুখানি সাবধান হতে হবে। কেমন না, প্রথমে সবাইকে হুন্ডের নিয়ম অনুযায়ী একটা করে দিয়ে গেলে, দেওয়ার পর যখন হাতে থাকবে তখন কি করবে না, তখন হচ্ছে কি এরকম উল্টে দেবে। তোমার হাতে যা ছিল সবকটা দিয়ে দিলে। তাহলে এখন নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কটা হয়ে গেল, 2টো। তাহলে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন যদি 2টো হয়, আমি বলবো তাহলে এরা তো ম্যাগনেটিক মোমেন্ট সৃষ্টি করবে, এরা তো একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করবে, কারণ ইলেকট্রনগুলো ঘুরলেই তো একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে। তাহলে যে চৌম্বক ক্ষেত্র তৈরি করে সেই চৌম্বক ক্ষেত্রের মোমেন্ট মিউ ইকুয়াল টু, যেটা যে ম্যাগনেটিক মোমেন্ট root over n into n plus 2 bm। bm মানে হচ্ছে একটা ম্যাগনেটিক মোমেন্টের ইউনিট, যেটাকে বলে যে বোর ম্যাগনেটন। n কি, n সমান নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস। যেমন ধরো প্রথমে আমাকে কিচ্ছু বলা হয়নি অক্সিজেনের ম্যাগনেটিক মোমেন্ট কত, আমি করলাম কি না ইলেকট্রনিক কনফিগারেশন করতে গিয়ে দেখলাম নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কটা, আমি দেখলাম 2টো। তাহলে এখানে n এর ভ্যালু 2 বসিয়ে দিলাম। n এর ভ্যালু 2 বসিয়ে দিলাম, আর যেটা বেরিয়ে গেল সেটা কি হলো, সেটা তার ম্যাগনেটিক মোমেন্ট। তাহলে প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে এইভাবে তুমি হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন পেয়ে গেলে তুমি ম্যাগনেটিক মোমেন্ট তুমি বার করতে পারবে। এখন ইলেকট্রনিক কনফিগারেশনটা করতে গিয়ে কতগুলো সমস্যার সম্মুখীন হবে। তোমাকে আমি একটা সিরিজ বলে দিচ্ছি, এইটা তোমাকে মনে রাখতেই হবে, যেটাকে বলা হয় ফার্স্ট রো ট্রানজিশন সিরিজ। এটাকে তোমাকে মুখস্থ করতে হবে। কারণ দেখো, আমি তোমাকে ক্যাটায়ন অ্যানায়নের ইলেকট্রন বিন্যাসটাও আমি শেখাবো। তাহলে আমি কিন্তু শুধু ধরো এলিমেন্টটাকে বলে দিয়েছি, দিয়ে তার +2 স্টেট বলেছি, তার ইলেকট্রনিক কনফিগারেশন কত, তাহলে সেই এলিমেন্টের অ্যাটমিক নাম্বার কত আমাকে জানতে হবে। তার জন্য তোমার একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ফার্স্ট রোটেন এসসি স্ক্যান্ডিয়াম 21, টাইটেনিয়াম 22, ভ্যানাডিয়াম 23, ক্রোমিয়াম 24, ম্যাঙ্গানিজ 25, iron 26, cobalt
নিকেল, $28, কপার 29, জিঙ্ক 30। এইটা তোমাকে একটু মুখস্থ রাখতে হবে, কারণ ধরো আমি তোমাকে বললাম যে ম্যাঙ্গানি Mn+2 এর ইলেকট্রনিক কনফিগারেশন কত। এখন এদের ইলেকট্রনিক কনফিগারেশন করতে গেলে তোমাকে যে প্রসেসটা বলেছিলাম আউটবাউ নীতি অনুযায়ী সাজিয়ে নেবে, যত বড় ইলেকট্রনিক কনফিগারেশনে দিক না কেন তুমি সেই প্রসেসে এগোবে। আমি তোমাকে দুটো জিনিস দেখাবো, একটা হচ্ছে কি ক্রোমিয়াম, একটা হচ্ছে কপার। এই দুজনের ইলেকট্রনিক কনফিগারেশনটা আমি দেখাবো, কারণ এই দুটো ইম্পর্টেন্ট, বাকিগুলো নর্মাল প্রসেসে হয়। দেখো স্ক্যান্ডিয়াম, আমি একটা কথা বলি, স্ক্যান্ডিয়াম ধরো হচ্ছে গিয়ে 21, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন হবে 2s2 2p6 3s2 3p6। এইখানে একটা তুমি একটু কনফিউজড হবে যে স্যার আপনি তো বলেছিলেন আউটবাউ নীতি অনুযায়ী যখন আমি ইলেকট্রনগুলোকে ভর্তি করব নিম্ন শক্তি কক্ষগুলোকে বা উপকক্ষগুলোকে সম্পূর্ণ ভর্তি করতে যাব, তারপরে পড়ে যাবো। তুমি আউটবাউ নীতি অনুযায়ী দেখলে আগে ভর্তি হয়েছে 4s2, তারপরে হাতে রইলো দিয়ে দিচ্ছে 3d1। এটা ঠিক, এটা হলো তুমি ভর্তিটা করলে অ্যাকর্ডিং টু এনার্জি। কিন্তু যখন আমি ইলেকট্রনিক কনফিগারেশন বলবো তখন প্রথমে তোমাকে এটা, যেহেতু প্রথমে তোমাকে এটা করে নিতে হবে, তারপরে কিন্তু লিখবে কি অনুযায়ী, কক্ষ অনুযায়ী। যেমন মাঝখানে 4 নম্বর কক্ষকে ঢুকিয়ে দিয়েছ, এটা তুমি শক্তি অনুযায়ী করেছো ঠিক আছে, কিন্তু লেখার সময় এরকম করা যাবে না, এটাকে হচ্ছে পরেরটাই দিতে হবে। তার মানে ইলেকট্রনিক কনফিগারেশন হবে 3d1 4s2, যদিও 4sটা আগে ভর্তি হয়ে গেছে শক্তি কম থাকার জন্য। এগুলো নিয়ে তোমার কোনো অসুবিধা নেই। এইটাকে আমি এত বড় না লিখে আমি এটাও লিখতে পারি, এটাই লিখতে পারি আর্গনের কোর 3d1 4s2, এটাও আমি লিখতে পারি। ধরো আমি বলছি 24, যেটা হচ্ছে ক্রোমিয়াম 24, এর ইলেকট্রনিক কনফিগারেশন কেমন তোমাকে লিখলে তুমি বলবে এরকম। তুমি লিখবে এরকম। এখন এটা এরকম হয় না, কেন হয় না? না, ডিএ ম্যাক্সিমাম ইলেকট্রন রাখতে পারে কটা? 10টা। 10টার অর্ধেকটা কত? 5টা। মনে রাখবে হাফ ফিল্ড বা ফুলফিল যে সাবসেলগুলো রয়েছে এরা এক্সট্রা স্টেবিলিটি লাভ করে, অর্ধপূর্ণ বা পরিপূর্ণ উপকক্ষ মানে অতিরিক্ত সুস্থিতি লাভ করে। কেন না? সিমেট্রির জন্য। সিমেট্রি মানে কি? 5টা কক্ষক প্রত্যেকে একটা করে পেয়েছে, সিমেট্রি। 5টা কক্ষক 4টে পেয়েছে, তার মানে একটা তো ফাঁকা থেকে গেছে, তাহলে ফাঁকাতে সিমেট্রি নেই। যেমন প্রত্যেকে সমানভাবে ভাগ পেয়ে গেল, সেখানে শান্তি বজায় থাকবে, তাহলে সেটা হচ্ছে সিমেট্রি। ঠিক তেমনি ডিতে যদি 10টা থাকে, তো 10টা থাকলে কেমন হবে? সিমেট্রি আছে, কারোর কোনো অভিমান নেই, অভিযোগ নেই। কিন্তু যখন 9টা থাকবে, 9টা থাকলে কি হবে? একজন পাচ্ছে না, তাহলে সেটা কি সিমেট্রি থাকছে না, তাহলে সেখানে হচ্ছে গিয়ে অভিযোগ থাকবে, সেটা অশান্তি সৃষ্টি হবে। তো অর্ধপূর্ণ বা পরিপূর্ণ উপকক্ষ অতিরিক্ত সুস্থিতি লাভ করে কিসের জন্য? না, 1 নম্বর হচ্ছে সিমেট্রির জন্য। আরেকটি জিনিস যেটা হচ্ছে এক্সচেঞ্জ এনার্জি। এই এক্সচেঞ্জ এনার্জি একটা উদ্বৃত্ত এনার্জি, যেটা হচ্ছে রিলিজ করে স্টেবিলিটির জন্য। যে যত বেশি শক্তি ত্যাগ করে সে তত বেশি সুস্থিতি লাভ করে। এক্সচেঞ্জ এনার্জিটা কি আমি একটু বুঝিয়ে বলি। ধরো আমি এই ইলেকট্রনিক কনফিগারেশনটা আমি দিলাম, এটা যা আছে আছে আর্গনের কোর, তারপরে করি 3d5 4s1, মানে ওখান থেকে একটা ইলেকট্রনকে টেনে নিল, তাতে হলো কি অর্ধপূর্ণ হয়ে গেল। শুধু সিমেট্রিটা রইল এমনটা নয়, এখানে আরেকটা জিনিস কাজ করে, যেটা হচ্ছে এক্সচেঞ্জ এনার্জি। ধরো আমি
এর এক্সচেঞ্জ এনার্জি 3d5 তার এক্সচেঞ্জ এনার্জি বলি। ধরো এরকম পাঁচটা রয়েছে, ধরো এরকম। আমি যদি বলি এই যে 1 নম্বর এই যে প্রথম ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা আর কটা কক্ষে নিজের পজিশনটাকে নিয়ে যেতে পারে? তুমি বলবে স্যার এখান থেকে এখানে আসতে পারে, আবার এখান থেকে এখানে যেতে পারে, আবার এখান থেকে এখানে যেতে পারে, আবার এখান থেকে এখানে যেতে পারে। হতে পারে সে তার পজিশনটা চেঞ্জ করতে পারে। তাহলে কটা এক্সচেঞ্জ করলো? 4টে পজিশন। তাহলে এক্সচেঞ্জ হচ্ছে কটা? 4টে। আবার ধরো যদি তুমি সেকেন্ড ইলেকট্রনটাকে ধরো, তাহলে সেকেন্ড ইলেকট্রনটাকে যদি ধরো, এ কোথায় আসতে পারে? এখান থেকে এখানে যেতে পারে, বা এখানে আসতে পারে, এখানে যেতে পারে, এখানে আসতে পারে, এখানে যেতে পারে, এখানে আসতে পারে। তাহলে সেকেন্ড ইলেকট্রনটার এক্সচেঞ্জ কতগুলো করতে পারে? 3টে এক্সচেঞ্জ, 3টে করতে পারে। থার্ড ইলেকট্রন, থার্ড ইলেকট্রনটা কোটায় যেতে পারে? কটা জায়গা এক্সচেঞ্জ করতে পারে? হলো। ফোর্থ ইলেকট্রন কটা জায়গা এক্সচেঞ্জ করতে পারে? একটা। তাহলে টোটাল এদের যে 5টা ইলেকট্রন যদি থাকে তাহলে কতবার এক্সচেঞ্জ করতে পারে? 4, 3 7, 2 9 আর 1 10। টোটাল এক্সচেঞ্জ করতে পারে কত? 10টি। 10 বার এক্সচেঞ্জ করতে পারে। আর যদি তুমি এখানে এই ওপরের ইলেকট্রনিক কনফিগারেশনটাকে তুমি মান্যতা দাও, তাহলে সেখানে তুমি খেয়াল করে দেখো এ কটা এক্সচেঞ্জ করতে পারে? তাহলে এক্সচেঞ্জ হচ্ছে এখানে কটা? 3টে। তারপরটা দেখো এক্সচেঞ্জ হচ্ছে 2টো। তারপরটা কতটাই যেতে পারে? এক্সচেঞ্জ হচ্ছে কটা? একটা। তাহলে টোটাল এক্সচেঞ্জ কতগুলো হবে? 3 + 2 + 1 দ্যাট ইকুয়াল টু 6। আমি বলেছিলাম যাদের যতবার এক্সচেঞ্জ করার প্রবণতা বেশি হবে তাদের এক্সচেঞ্জ এনার্জি রিলিজ যেটা করবে সেটা অনেক বেশি, যার জন্য এর সবচেয়ে স্টেবল কনফিগারেশন যেটা হবে ইলেকট্রনিক কনফিগারেশন, সেটা কত হবে? এখান থেকে একটা টেনে নেবে, দিয়ে আলটিমেটলি দাঁড়িয়ে যাবে 3d5 4s 1। তার মানে বোঝা গেল হাফ ফিল বা ফুল ফিল এরা এক্সট্রা স্টেবিলিটি লাভ করে। 1 নম্বরের কারণ হচ্ছে সিমেট্রির জন্য, 2 নম্বর হচ্ছে গিয়ে এক্সচেঞ্জ এনার্জি বেশি রিলিজ করে। এই কারণের জন্য এদের ইলেকট্রনিক কনফিগারেশন এরকম হয়। এটা হচ্ছে গিয়ে এই 24 একজনের। আর একজনের হচ্ছে ধরো 29, ঠিক সেম কেস 29। 29 মানে কি? 29 হচ্ছে গিয়ে কপার। তোমার এখানে আর্গন 3d9 4s2 বলতে পারো। খেয়াল করে দেখো ডিতে ম্যাক্সিমাম 10টা ইলেকট্রন থাকতে পারে। তার ডিতে যদি 10টা ইলেকট্রন থাকে সে কি করতে পারে না এখান থেকে একটা ইলেকট্রনকে টেনে নিতে পারে? 3d10 4s1। দেখো খেয়াল করে এখানে d10 ফুলফিল হয়ে গেল, আর 4s কি হাফ ফিল হয়ে গেল। তাহলে এদের এক্সচেঞ্জ এনার্জি অনেক বেশি রিলিজ করে বা সিমেট্রি বেশি রয়ে গেল, যার জন্য এর ইলেকট্রনিক কনফিগারেশন দাঁড়িয়ে গেল এইটা। এইগুলো গেল এদের এরকম ইলেকট্রনিক কনফিগারেশন। এইবার একটা কথা বলি, ধরো তোমরা যখন ক্যাটায়নের ইলেকট্রনিক কনফিগারেশন করতে, ক্যাটায়নের ইলেকট্রনিক কনফিগারেশন ধরো আমি বললাম ক্যালসিয়াম +2
এই ক্যাটায়নের ইলেকট্রনিক কনফিগারেশন। তুমি কি করতে, তোমরা করেছো কি না মাধ্যমিক পর্যন্ত শিখে এসছো কি না পরমাণু ক্রমাঙ্ক 20 যেহেতু দুটো ইলেকট্রন ছেড়েছে 2 দিয়ে 18 ইলেকট্রনিক কনফিগারেশন করতে দিয়ে দেখতে সেই 2s2 2p6 3s2 3p6, রাইট? এখন আমি তোমাকে একটা কথা বলে দিই, শোনো, এই প্রসেস হচ্ছে রং প্রসেস। কেন রং প্রসেস তোমাকে আমি একটু এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিই। ধরো আমি বলছি ক্রোমিয়াম প্লাস থ্রি এর ইলেকট্রনিক কনফিগারেশন করো। তাহলে ক্রোমিয়াম প্লাস 3 ইলেকট্রনিক কনফিগারেশন তুমি মাধ্যমিকে যা শিখেছো সেই অনুযায়ী যদি করতে যাও তাহলে 24 মাইনাস 3 দ্যাট ইকুয়াল টু 21। তাহলে 21 যদি আমি ইলেকট্রনিক কনফিগারেশন করি তাহলে কিরকম স্ট্রাকচারটা চলে আসে? রাইট, এটা ভ্যানাডের স্ক্যান্ডিয়ামের চলে আসে। কিন্তু অরিজিনাল যে সিস্টেম সেটা হচ্ছে আগে ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা করো। ক্যাটায়নের ক্ষেত্রে দেখো ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন ক্রোমিয়ামের কত 24, কি করেছিলে খানিক আগেই, আর্গন 3d5 4s1। এইবার ইলেকট্রন ছাড়ে সাধারণত কি শেষ কক্ষ থেকে, তাহলে এখানে শেষ কক্ষ মানে 4 নম্বর, সেখানে একটা রয়েছে। তাহলে তার পরে কি হবে না তার আগের যে কক্ষের যে শেষ উপকক্ষ রয়েছে সেখান থেকে ইলেকট্রন যাবে। তাহলে এ যদি ক্রোমিয়াম প্লাস 3 করতে হয় তাহলে আমার 3d3 এইটা হচ্ছে কি ইলেকট্রনিক কনফিগারেশন। আচ্ছা দেখো তো, এরও 21টা ইলেকট্রন রয়েছে, এরও 21টা ইলেকট্রন রয়েছে, দুজনের ইলেকট্রনিক কনফিগারেশন কি সেম হলো? না, অরিজিনাল কনফিগারেশন হলো এইটা। কারণ এখানে আনপেয়ার্ড ইলেকট্রন, তোমাদের আমি বলেছিলাম ম্যাগনেটিক মোমেন্ট কিসের উপর ডিপেন্ড করছে না নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। তুমি যদি বলো এর ক্ষেত্রে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কটা, একটা, কারণ 4s এর কটা, দুটো, এটা তো পেয়ার্ড। তাহলে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কত, একটা। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট কত হবে না √1 × 1 + 2 এত বিএম। তাই এর ক্ষেত্রে কত হবে, তাহলে ডি এর নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কত, 3টে। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট কত হবে না মিউ ইকুয়াল টু √3 × 3 + 2 বিএম। প্র্যাকটিক্যালি এটাই ঠিক। তারপরে নিশ্চিতভাবে এই কনফিগারেশনটা মেনটেন করে না, কারণ এটা প্র্যাকটিক্যালকে মেনটেন করছে। সুতরাং তুমি যেটা শিখেছিলে যে আগে মাইনাস করে নিয়ে তারপর ইলেকট্রনিক কনফিগারেশন করবে, এটা ঠিক না। প্রথম কাজ হচ্ছে যখন কোনো ক্যাটায়নের বলবে তখন তার ইলেকট্রনিক কনফিগারেশন করতে গেলে সেই অ্যাটমটার আগে করে নেবে, করে নিয়ে যতগুলো প্লাস বলবে পেছন থেকে ততগুলো বার করতে শুরু করবে। এইটা হচ্ছে গিয়ে অরিজিনাল প্রসেস। এরপরে কি, এরপরে দেখো অ্যানায়ন নিয়ে কোনো চাপ নেই। অ্যানায়ন মানে কি ইলেকট্রন ঢুকবে, সে শেষ কক্ষেই ঢুকবে। ধরো আমি বলছি Cl-, Cl এর পরমাণু ক্রমাঙ্ক কত 17, তাহলে 17 একটা মাইনাস, তার মানে কি করছে 17 এর সঙ্গে একটা প্লাস হয়ে যাচ্ছে, দিয়ে কি হয়ে যাচ্ছে, ধরো ক্লোরাইড মাইনাস বলেছে, ক্লোরিন ছিল 17, তার সঙ্গে একটা মাইনাস যোগ হচ্ছে, তাহলে Cl- হতে গেলে হচ্ছে 17 + 1 তার মানে 18। তাহলে এর 18 এর ইলেকট্রন বিন্যাস ডিস্ট্রিবিউশন কত, 1s2 2s2 2p6 3s2 3p6
6। তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে একরকম হলো, প্রসেসটা বোঝাতে পারলাম, অ্যানায়নের ক্ষেত্রে আর একরকম। এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। এটা গেল ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন সংক্রান্ত যে বিষয়গুলো। এইবার দেখো, আমি আবার একটু কোয়ান্টাম মেকানিক্সে ফিরে যাচ্ছি। কোয়ান্টাম মেকানিক্সে আমি বলেছিলাম যে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন বলেছিল ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে তোমার ত্রিমাত্রিক তরঙ্গের আকারে ঘুরে বেড়াচ্ছে, ত্রিমাত্রিক তরঙ্গের আকারে। তাহলে সেক্ষেত্রে সেই তরঙ্গের যে বিস্তার, সেই তরঙ্গের বিস্তার বা ওয়েভ ফাংশনকে আমি সাই দিয়ে প্রকাশ করেছিলাম। এই সাইকে যদি আমি রেডিয়াল বা তোমার যে রেডিয়াল ডিস্ট্রিবিউশন মানে অরিও জিনিসটা কি? অরিও মানে হচ্ছে, ধরো তোমরা তো গ্র্যাফ পড়েছো, সেখানে হচ্ছে জেনারেলি কার্টেশিয়ান গ্র্যাফ পড়েছো, এখন হয়তো বোধহয় কিছু পোলার কোঅর্ডিনেটসও পড়েছো। ধরো একটা 0.23, তার মানে এক্স অক্ষ থেকে 2 ঘর, ওয়াই অক্ষ সেখান থেকে ওয়াই অক্ষে 3 ঘর, এটা পড়েছো, এগুলো কার্টেশিয়ান। আর একটা জিনিস আছে, ওই পয়েন্টটা স্থানাঙ্ক করে আর থিটা মানে কি বিষয়টা একটু বলি। এইখানে ধরো পয়েন্টটা হচ্ছে গিয়ে আর থিটা, এটাকে বলে পোলার কোঅর্ডিনেটস। এর যেমন এক্স ওয়াই রয়েছে, কার্টেসিয়ান কোঅর্ডিনেট বলা হয়, তেমনি পোলার কোঅর্ডিনেট মানে হচ্ছে এই যে মূল বিন্দু থেকে এর যে ডিস্টেন্স, রেডিয়াস, যেটা রেডিয়াল বলা হচ্ছে। আবার থিটা মানে কি না, এই যে অ্যাঙ্গেলটা করেছে থিটা। তাহলে এইটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট। তা আমি বলছি এই রকম যে নিউক্লিয়াসের চারিদিকে যে ত্রিমাত্রিক বিন্যাস ইলেকট্রনের তরঙ্গের আকারে, তরঙ্গের যে বিন্যাস, সেই বিন্যাসটাকে ব্যাখ্যা করার জন্য তরঙ্গ মানে কি ছিল? তরঙ্গ মানে হচ্ছে গিয়ে বিস্তার ছিল। এইটাকে বলা হচ্ছে ওয়েভ, এটাকে বলা হচ্ছে তোমার তরঙ্গের বিস্তার, ওয়েভ ফাংশন বলা হয়। এখন এর রেডিয়াল মানে ওই যে বললাম যে নিউক্লিয়াসটা আছে মূল বিন্দুতে, তাহলে মূল বিন্দু থেকে ওই যে দূরত্বটা, নিউক্লিয়াস থেকে দূরত্বটা, সেটা রেডিয়াল বলা হয়। তাহলে আমরা এখন একটা প্লট করব, কিরকম না, বিভিন্ন কক্ষকের ক্ষেত্রে, আমি খুব বেশি কক্ষকের ক্ষেত্রে দেখাবো না, কয়েকটা বলছে রেডিয়াল মানে হচ্ছে সাই আর, এ ভার্সেস স্মল আর মানে কি, ওই যে বললাম মূল বিন্দুতে কে থাকে, মূল বিন্দুতে থাকে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস থেকে আর মানে দূরত্ব যত বাড়বে, সেখানে ওয়েভ ফাংশন মানে ইলেকট্রন পাওয়ার যে বিষয়টা, সেই বিষয়টা কিরকম ভাবে লেখচিত্রে পরিবর্তন হচ্ছে বিভিন্ন কক্ষকের ক্ষেত্রে আমি তোমাকে দেখাচ্ছি। বলছে 1s যদি কক্ষক হয়, তাহলে তার ক্ষেত্রে সাই আর, এটাকে রেডিয়াল ডিস্ট্রিবিউশন বলা হয়, রেডিয়াল ডিস্ট্রিবিউশন। দেখো রেডিয়াল মানে হচ্ছে এইখানে যদি ওয়েভটা, তরঙ্গটা এইখানে থাকে, এই নিউক্লিয়াস থেকে তরঙ্গের এই যে শীর্ষটা, তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী যে দূরত্ব, সেটাকে আর বলে আমরা প্রকাশ করেছি। এইখানে আছে নিউক্লিয়াস, এই কর্নারে আছে নিউক্লিয়াসটা। এইবার দেখো, তাহলে সাই আর ভার্সেস আর মানে কি, আর মানে কি, আর হচ্ছে নিউক্লিয়াস থেকে দূরত্ব, তরঙ্গের থেকে দূরত্ব। তাহলে সাইয়ের মান যেখানে যত বেশি হবে, আমি বুঝবো ইলেকট্রনগুলো সেখানে তত বেশি থাকছে। দেখো 1s এর ক্ষেত্রে যে লেখচিত্রটা হচ্ছে এরকম টাইপ, এই টাইপ, এটা হচ্ছে 1s অরবিটাল, 1s অরবিটাল। এটা কি নির্দেশ করছে? যে 1s যে কক্ষকটা রয়েছে, সেই কক্ষকটা থেকে নিউক্লিয়াসের, তার মানে নিউক্লিয়াস থেকে যত দূরত্ব বাড়ছে, তত সাই আর মানে হচ্ছে গিয়ে তোমার এই যে ওয়েভ ফাংশন, যেটা রেডিয়াল ওয়েভ ফাংশন, সেই রেডিয়াল ওয়েভ ফাংশনের মান ক্রমশ কমতে আরম্ভ করছে। তার মানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা ক্রমশ কমতে আরম্ভ করছে। তার মানে নিউক্লিয়াসের খুব কাছেই ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি 1s কক্ষকের ক্ষেত্রে। তার মানে যত দূরে যাবে নিউক্লিয়াস থেকে, তাহলে 1s কক্ষকের ক্ষেত্রে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা তত কমে যাবে। 2s অরবিটালের ক্ষেত্রে ছবিটা কেমন হয়?
2s অরবিটালের ক্ষেত্রে ছবিটা হচ্ছে এরকম, সাই আর ভার্সেস আর। 2s এর ক্ষেত্রে ছবিটা হচ্ছে না, এটা যে 2s অরবিটাল, এগুলো প্র্যাকটিক্যাল কিন্তু গ্রাফ এগুলো। তাহলে 2s অরবিটালের ক্ষেত্রে 2s অরবিটাল, 2s অরবিটালের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তারপর ক্রমশ হচ্ছে এটাকে আরেকটু বেঁকিয়ে দিলে সবচেয়ে ভালো হয়, এইরকম গিয়ে নামিয়ে এরকম দেওয়া হবে। খেয়াল করে দেখো যে এইখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা যতটা বেশি, আস্তে 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 এই যে পয়েন্টটা পেলাম, এই পয়েন্টে কি হয়ে গেছে, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা তো নেই। এই পয়েন্টগুলোকে কি বলা হয় না, যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে কম সে পয়েন্টগুলোকে বলা হচ্ছে নোড। নোড। তাহলে 2s অরবিটালের ক্ষেত্রে নোড কটা পাচ্ছি, নোড হচ্ছে গিয়ে একটি নোড। এই গ্রাফ থেকে বুঝতে পারছি যে এখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে কম, সেটা হচ্ছে নোড। তাহলে এর ক্ষেত্রে নোড কটা, একটি। এবার দেখো আমি বলছি টুপি, টুপির ক্ষেত্রে কেমন হয়। টুপির ক্ষেত্রে এদের লেখচিত্রটা হচ্ছে এই ধরনের। তার মানে দেখো নিউক্লিয়াস থেকে একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হয়ে যাচ্ছে, তারপরে ক্রমশ ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এইগুলো গেল রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন। এরপর আমি বলছি ইলেকট্রন ডেনসিটি, ইলেকট্রন ঘনত্বের সঙ্গে এই যে বিভিন্ন অরবিটালগুলো বললাম তাদের লেখচিত্রগুলো কেমন হবে সেটা একটু দেখো। ইলেকট্রন ডেনসিটি মানে কি, ওই যে বলেছিলাম সাইয়ের ভ্যালু প্লাসও হতে পারে মাইনাস হতে পারে। যদি আমি সাইটাকে মানে তরঙ্গটাকে যদি আমি ধরো এই রকম যদি এগোতে দেখি যে এই অক্ষ বরাবর যদি যাচ্ছে, এক্স অক্ষ বরাবর যদি যাচ্ছে, তাহলে সাই এদিকে হলো প্লাস আর সাই এদিকে কি হচ্ছে মাইনাস। তাহলে সাই এদিকে প্লাস, সাই এদিকে মাইনাস। কিন্তু যখনই আমি স্কোয়ার করে দেবো তখনই দুজনের ভ্যালুটা কি হয়ে যাবে, একটা পজিটিভ ভ্যালু পেয়ে যাবে। সেটাকে আমরা বলবো ইলেকট্রন ডেনসিটি। তাহলে ইলেকট্রন ডেনসিটিকে ব্যাখ্যা করব আমি কিসের সাহায্যে, সাই স্কোয়ারের সাহায্যে। এইখানে দেখো আমি লেখচিত্র আঁকবো ইলেকট্রন ডেনসিটি বা ইলেকট্রন ঘনত্ব। তাহলে সাই স্কোয়ার আর ভার্সেস আর যদি আমি 1s এর ক্ষেত্রে যদি আমি প্লট করি তাহলে দেখবো আমি এটা পাচ্ছি কেমন, এটা হচ্ছে গিয়ে 1s এর ক্ষেত্রে লেখচিত্র পেয়ে যাচ্ছি আমি এইটা। এটা হচ্ছে 1s অরবিটালের ক্ষেত্রে 1s। 2s এর ক্ষেত্রে কেমন হবে, টুএস এর ক্ষেত্রে লেখচিত্রটা হচ্ছে গিয়ে এইটা। আর টুপির ক্ষেত্রে কেমন হবে, টুপির ক্ষেত্রে লেখচিত্রটা আগে যেমন দেখিয়েছিলাম সেই ধরনেরই হবে, সাই স্কোয়ার আর আর এইটা হচ্ছে টুপি অরবিটালের ক্ষেত্রে। এখন দেখো এই লেখচিত্র অনুযায়ী 2s অরবিটালের ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে কম কত জায়গায়, কটা জায়গায়, একটা জায়গায়। তার মানে 2s কক্ষকের ইলেকট্রন পাওয়ার সবচেয়ে সম্ভাবনা কম একটা জায়গায়, মানে নোড কটা, নোড হচ্ছে একটা নোড। তাহলে এই লেখচিত্রগুলোকে বোঝার পরে এবার নোড বিষয়টা একটু বোঝো। আমি বললাম নোড মানে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। তাহলে 1s
কক্ষকের ক্ষেত্রে আগের চিত্রেও দেখেছিলে, যেটা হচ্ছে গিয়ে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের সঙ্গে দূরত্বের একটা লেখচিত্র রেখেছিলাম। সেখানে 1s এর ক্ষেত্রে আমি কোনো নোড পাইনি। 2s অরবিটালের ক্ষেত্রে আমি পেয়েছিলাম কি একটা নোড পেয়েছিলাম, কারণ নিচেই নেমে ক্রস করে গেছিল। 2pর ক্ষেত্রে নোড ছিল কিন্তু সেই একটাই জায়গায়, কোথায় না অরিজিনাল নিউক্লিয়াস, সেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। তারপরে দেখো ওপরে উঠে গেছে দিয়ে আর তারপরে নেমেছে, কিন্তু আর কোথাও নিচেই যায়নি বা টাচ করেনি। তাহলে এবার আমাকে বুঝতে হবে যে এস কক্ষকের নোড কটা, এস কক্ষকের নোড কটা। ধরো আমি বলছি এনএস, তোমাকে আমি যদি বলি এনএস কক্ষক এর নোড কটা, তাহলে এস কক্ষকের নোড হচ্ছে গিয়ে সবসময় মনে রাখবে যে এনএস কক্ষক নোডের সংখ্যা, নোড সমান হচ্ছে, নোড কাকে বলে না যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে কম, নোডের সংখ্যা হবে n-1। তাহলে যদি আমার 3s কক্ষকের নোড বার করতে বলে, 3s কক্ষকের নোড মানে হচ্ছে কোনটা, 3-1 কটা হবে নোড, দুটো। একটু বোঝাই ব্যাপারটা, গোলকের মতন ধরো এটা নিউক্লিয়াস, এটা হলো নিউক্লিয়াস। এইবার যদি 1s ধরো আমাকে বলছে 2s এ বলেছে, তাহলে কি গোলকের মতন, তাহলে এটা যে 1s এরকম, এটা 1s, কারণ নিউক্লিয়াসে তুমি দেখলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা থাকে না। এবার এটা হচ্ছে 1s, এটা হলো 1s, 1s এর পরে যে জায়গাটা রয়েছে সেটা ফাঁকা। তাহলে 2s, 2s মানে কি এইখানে আবার একটু দূরত্বে গিয়ে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে খেয়াল করে দেখো এই দুজনের মাঝে যে জায়গাটা, এই দুজনের মাঝে যে জায়গাটা, সেইখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা একদমই নেই। তাহলে 2s এর যদি নোড পেতে চাই, নোডটা কি হচ্ছে 1s আর 2s এর মাঝের জায়গাটা যেখানে ইলেকট্রন নেই। তাহলে এইটা হচ্ছে কি s এর নোড, তাহলে s এর নোড একটা। p অরবিটাল গুলো কেমন না, সেগুলো হচ্ছে তোমার কি ডাম্বেল সেট। p যেই হোক না কেন নিউক্লিয়াসের চারিদিকে ওই ডাম্বেল সেট, ধরো p এটা y বলেছে, সে 2py হতে পারে, 3py হতে, 4py হতে পারে, তারা প্রত্যেকেই কি করছে না নিউক্লিয়াসকে ঘিরে রয়েছে। তাহলে এই যে জায়গাটা যেখানে নিউক্লিয়াস রয়েছে, যেখানে নিউক্লিয়াস রয়েছে তার একটা হাফে রয়েছে একটা লোব, আর একটা হাফে রয়েছে আর একটা লোব। তাহলে এই যে প্লেনটা নিউক্লিয়াস বরাবর যে তলটা, এই তলটা যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা একদমই নেই, স্যার সেটা হচ্ছে নোডাল প্লেন। তাহলে নিউক্লিয়াসটা হচ্ছে গিয়ে পি এর ক্ষেত্রে নোডাল প্লেন, আমি যদি একটা উলম্ব তল কল্পনা করি। এইবার দেখো তাহলে পি এর যাই হোক না কেন একমাত্র নিউক্লিয়াসটাই হচ্ছে গিয়ে নোড, যার জন্য পি এর ক্ষেত্রে নোডের সংখ্যা অল টাইমস কত হবে, একটা হবে।